আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি বিপ্লব হাসান, প্রভাষক, পদার্থবিজ্ঞান, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে আমি তরঙ্গের জেনেছ তরঙ্গের 3টি ক্লাস নিয়েছিলাম। আজকে তরঙ্গের শেষ অংশ, এই শেষ অংশের বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নোট করবে, গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। তো এটার তরঙ্গের যে বিষয়গুলো আলোচনা হবে সেটা দেখো। আমরা একাদশ শ্রেণীর যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এই তরঙ্গ নিয়ে আলোচনা করব নবম অধ্যায়ের। তো এই বিষয়গুলোর কী বিষয়গুলো আলোচনা করব সেগুলো আজকে লক্ষ্য করি। স্বরগ্রাম, সুর, স্বর, মূল সুর, উপসুর, হারমোনিক, টানাতারের কম্পাঙ্ক এবং এই সম্পর্কিত যাবতীয় গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আলোচনা করি হচ্ছে সুর। সুর বিষয়টি জানতে হবে, এটি কি, বা আমরা যে শব্দ নিঃসৃত করি সেখান থেকে কিন্তু সুর পাওয়া যায় বা সুরের সৃষ্টি হয়, সেটি ব্যাখ্যা করব। তাহলে সুর হচ্ছে যদি কোনো শব্দের একটি মাত্র কম্পাঙ্ক থাকে তাকে সুর বলে। খুব সহজ একটি সংজ্ঞা। যদি কোনো শব্দের একটি মাত্র কম্পাঙ্ক থাকে তাকে সুর বলে। যেমন কোনো একটি সুরশলাকা হতে 250 হার্জ কম্পাঙ্কের একটি শব্দ নিঃসৃত হলো, তাহলে এটি একটি সুর। অথবা যে কোনো একটি কম্পাঙ্ক, একটি মাত্র কম্পাঙ্ক থাকবে, বেহালা, হারমোনিয়াম, এগুলো থেকে একটি কম্পাঙ্কের যে মিশ্রিত হবে সেটি হচ্ছে কি সুর। এখন তাহলে সুর আমরা শিখলাম। সুরের বিষয়ে যদি আমরা পরে বলি, স্বর জিনিসটা কি? স্বর, তাহলে স্বর যদি কোনো শব্দের মধ্যে একাধিক কম্পাঙ্ক থাকে, তাহলে যদি কোনো শব্দের মধ্যে একাধিক কম্পাঙ্ক থাকে তাহলে তাকে স্বর বলা হয়। তাহলে একাধিক কম্পাঙ্ক থাকলে স্বর, একটি কম্পাঙ্ক থাকলে সুর। তাহলে বিষয়টি এই রকমই। তাহলে যদি কোনো শব্দের মধ্যে যদি একাধিক কম্পাঙ্ক থাকে তাহলে তাকে বলবো কি, একটি স্বর উৎপন্ন হবে। অর্থাৎ আমরা যে কথা বলি, বাদ্যযন্ত্রে সুর সন্নিবিষ্ট করি, একসাথে সুর এবং মানে অনেকগুলো সুর আলাদা করা যায় না, যেগুলো পৃথক করা যায় না, একসাথে মিশ্রিত থাকে, এগুলোকে এক একটি স্বর হিসেবে বলা যেতে পারে। অনেকগুলো সুর থাকবে যেখানে, এটাই আর কি বিষয় স্বর। তাহলে স্বরগুলো গেল। তাহলে একটি মাত্র কম্পাঙ্ক থাকলে সুর, শব্দের মধ্যে একাধিক কম্পাঙ্ক থাকলে সেটিকে বলবো স্বর। এরপরে বিষয় হলো মূল সুর। দেখি মূল সুর। মূল সুর হচ্ছে যে যতগুলো কম্পাঙ্ক থাকবে বা কোনো স্বরের মধ্যে সবচেয়ে যে ছোট থাকবে কম্পাঙ্ক বা সবচেয়ে ছোট কম্পাঙ্ক বিশিষ্ট সুরটাকে বলা হচ্ছে কি মূল সুর। তাহলে কোনো স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে, কোনো স্বরের বিদ্যমান সুরগুলোর মধ্যে সবচেয়ে ছোট বা সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরকে বলা হবে কি মূল সুর। তাহলে কোনো স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম, তবে কোনো স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে, আর বলতে পারি কোনো স্বরের বিদ্যমান সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম হবে তাকে সুর বলা হয়। তো এই সুরগুলো যেমন আমরা বলতে পারি, যেমন 256 একটি মনে করো, তারপরে ধরে নাও 288 হার্স, এরপরে 320 হার্স, 341 হার্স, এরকম মান আমরা ধরে নিলাম একটি স্বরের মধ্যে এতগুলো কম্পাঙ্ক আছে। তো এই যে সবগুলোর মধ্যে বা সবগুলোর সুরের যে সুরগুলো আছে এগুলো প্রত্যেকটি এক একটি সুর। এখন এদের মধ্যে সবচেয়ে যে কম আছে 256 হার্স, এটিকে সবচেয়ে ছোট, সুতরাং এটিকে আমরা কি বলবো মূল সুর। তাহলে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো মূল সুর জিনিসটা কি। তাহলে কোনো সুরের বা স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে সবচেয়ে কম্পাঙ্ক যার কম সেটি হবে মূল সুর। এরপরে আমরা বিষয়গুলো দেখি, উপসুরগুলো বলবো। উপসুর, তাহলে উপসুর জিনিসটা কি? উপসুর মানে উপসেট, কোনো সুরের যে উপসেট তৈরি করা হচ্ছে যে জিনিসটা আমরা উপসুর বলবো। তাহলে কোনো একটি স্বরের মধ্যে, এটা হচ্ছে মূল সুর, তাহলে কোনো একটি স্বরের মধ্যে মূল সুর ব্যতীত যে কম্পনগুলো থাকবে মূল সুর থেকে বড়, সেইগুলোকে কিন্তু কি বলা হবে উপসুর। অর্থাৎ যেমন 256 বাদ দিয়ে বাকি 288, 320
341 হার্জ, এগুলো কি বলবো আমরা? মূল সুর। তাহলে আমরা বলতে পারি এভাবেও যে স্বর সৃষ্টিকারী সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সর্বনিম্ন সেটি হচ্ছে মূল সুর, এর থেকে বেশি কম্পাঙ্কের সুরগুলোকে বলা হবে কি? উপসুর। তাহলে স্বর সৃষ্টিকারী সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সর্বনিম্ন সেটি হবে মূল সুর, এর থেকে বেশি কম্পাঙ্কের সুরগুলোকে বলা হবে উপসুর। তাহলে আমরা ইজিলি বুঝতে পেরেলাম 288 হার্জ, 320 হার্জ, 341 হার্জ এই সুরগুলো হচ্ছে উপসুর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। এখন আমরা এরপরে বলি হারমোনিক জিনিসটা কি? হারমোনিক বলতে পারি যে উপসুরগুলোর কম্পাঙ্ক যদি মূল সুরের সরল গুণিতক হয়, উপসুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক হয়, তবে তাকে হারমোনিক বলে। অর্থাৎ উপসুর হতে হবে, উপসুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের হতে হবে। তাহলে আমরা এটাকে বলবো হারমোনিক বা সমমেল। হারমোনিক বা সমমেল। তাহলে যে সকল উপসুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক সেগুলোই কিন্তু কি বলতে পারি? হারমোনিক বলতে পারি। যেমন আমি একটা জিনিস লিখেছি, যেটা 320 হার্জ ধরে নাও, 480 হার্জ, 640 হার্জ, 800 হার্জ আর 960 হার্জ। তিনটা বিষয় এখানে পড়লাম, 320 হার্জ, 480 হার্জ, 640 হার্জ, তারপর 800 হার্জ, 960 হার্জ। তাহলে এখানে এইটি হচ্ছে মূল সুর 320 হার্জ, যেহেতু স্বর সৃষ্টিকারী সুরগুলোর মধ্যে সবচেয়ে কম্পাঙ্ক যার কম হবে সেটি হচ্ছে মূল সুর। এখন মূল সুরের ব্যতীত বাকি সবগুলো কি হবে? উপসুর। এই মূল সুরের যদি সরল গুণিতক হয়, অর্থাৎ দ্বিগুণ, 2 দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ এইরকম সরল গুণিতক হয়, সেগুলো হারমোনিক হবে। তাহলে 320কে যদি 2 দ্বারা গুণ করি 640 পাওয়া যাবে। এরপরে 320কে 3 দ্বারা গুণ করলে 960 পাওয়া যাচ্ছে। তাহলে এই দুইটি হচ্ছে কি? সরল গুণিতক। এই দুইটিকে সমমেল বা হারমোনিক বলা যাবে। আর সবগুলোই আবার কি? উপসুর বলতে পারবো। সবগুলো কি? উপসুর। এই সবগুলো উপসুর, কিন্তু এই যে টিক চিহ্ন দুইটিকে বলবো আমরা কি? সমমেল বা হারমোনিক। সমমেল বা হারমোনিক। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীরা? তাহলে স্বর সৃষ্টিকারী সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক সর্বনিম্ন সেটি হচ্ছে মূল সুর। মূল সুর থেকে বড় কম্পাঙ্ক বিশিষ্ট সুরগুলোকে বলা হচ্ছে উপসুর। উপসুরগুলোর কম্পাঙ্ক যদি মূল সুরের সরল গুণিতক হয় তাহলে সেটা কি? সমমেল বা হারমোনিক বলে। তাহলে উদাহরণে দেখা যাচ্ছে একটি স্বরের মধ্যে সবগুলো মূল সুর বাদ দিয়ে বাকিগুলো উপসুর হচ্ছে। তার মানে সকল উপসুরগুলো সমমেল হচ্ছে না, শুধু কিছু কিছু উপসুরগুলো সমমেল হচ্ছে। তার মানে এই যে কিছু কিছু উপসুরগুলো যেগুলো মূল সুরের সরল গুণিতক, তাহলে বুঝতে পারা যাচ্ছে কি? যে সবগুলো হারমোনিকগুলোই উপসুর। সবগুলো হারমোনিকগুলো উপসুর। অর্থাৎ হারমোনিক বা সমমেল হতে গেলে উপসুর হতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল হারমোনিক বা সমমেলগুলো হচ্ছে উপসুর, কিন্তু সকল উপসুরগুলো হারমোনিক নয়। যেমন 480, 960 হার্জ এই কম্পাঙ্ক, 800 হার্জ, 480, 800 হার্জগুলো উপসুর হলেও এরা হারমোনিক না, কারণ 320-এর সরল গুণিতক নয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমরা তাহলে এখান থেকে কি বলতে পারি? যে সকল সমমেল বা হারমোনিকগুলোই উপসুর, কিন্তু সকল উপসুরগুলো হারমোনিক নয়। যদি ব্যাখ্যা করো এইভাবে প্রশ্ন আসে, তাহলে তোমাকে সংজ্ঞা লিখতে হবে মূল সুর ব্যতীত বাকি যে একটি স্বর সৃষ্টিকারী সুরগুলোর মধ্যে মূল সুর ব্যতীত বাকি সুরগুলোকে উপসুর বলা হয়, এবং মূল সুরের যেগুলো সরল গুণিতক হবে সেগুলো হলো হারমোনিক। সুতরাং হারমোনিক হতে গেলে অবশ্যই উপসুর হতে হবে। এখন উপসুরগুলো মূল সুরের সরল গুণিতক হলেই কেবল হারমোনিক বলা যাবে, যেগুলো সরল গুণিতক নয় সেগুলো উপসুর হলেও হারমোনিক নয়। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। এই বিষয়গুলো একটু জেনে নিবে, কারণ এগুলো প্রথম পরীক্ষায় আসে আর কি। এটা যেহেতু প্রথম সরল গুণিতক হলে প্রথম হারমোনিক, এরপরে দ্বিতীয় হারমোনিক, তৃতীয় হারমোনিক, এই বিষয়গুলো জানবে।
এরপরে একটি বিষয় হলো স্বরগ্রাম। স্বরগ্রাম কি? নির্দিষ্ট কম্পাঙ্কের বা তীক্ষ্ণতার একটি সাজানো সুরকে বলা হচ্ছে কি স্বরগ্রাম। একটি সাজানো সুর থাকবে, নির্দিষ্ট কম্পাঙ্কের বা তীক্ষ্ণতার সাজানো সুরকে বলা হবে কি স্বরগ্রাম। স্বরগ্রামের সংজ্ঞাটা একটু জেনে দিবে। নির্দিষ্ট কম্পাঙ্কের সাজানো কতগুলো সুরকে একত্রে বলবো কি স্বরগ্রাম। এখানে নির্দিষ্ট কম্পাঙ্কের কতগুলো সাজানো কম্পাঙ্কের কতগুলো সুর আছে, এটাকে একত্রে স্বরগ্রাম বা স্বর বলা হয়। অর্থাৎ যাদের মধ্যে একাধিক কম্পাঙ্ক থাকে তাকেই স্বর বলে। তাহলে এগুলোকে সাজানো থাকলে এগুলোকে বলা হচ্ছে কি স্বরগ্রাম। সারে গা মা পা এগুলো আমরা পড়েছি, মানে জানি যে এই বিষয়গুলোকে সাজিয়ে লেখা হয়, তো সেগুলো আমরা অন্তর্ভুক্ত করব বা জানব। তো এই বিষয়গুলোর মধ্যে আরও কিছু কিছু বিষয় আছে, তোমাদের সবগুলো জানা প্রয়োজন নেই। যে জিনিসটি পরীক্ষায় আসে এগুলো আপাতত জেনে মুখস্থ করে নাও, এগুলো বিষয়গুলো নোট করবে, তাহলে আমাদের এই যে শব্দের কিছু বৈশিষ্ট্য জানলাম আর কি। এখন আরেকটি বিষয় জানতে হবে, সেগুলো আমরা দেখি। তো আরেকটি বিষয় কি, যে স্বরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি? এটা আমরা জানি 3টি। স্বরযুক্ত শব্দের বৈশিষ্ট্য 3টি: তীব্রতা, তারপরে তীক্ষ্ণতা, গুণ বা জাতি। এরপরে 3 নাম্বার হচ্ছে গুণ বা জাতি বা টিম্বার আর কি। তো এই বিষয়গুলো একটু জানবো যে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি? 3টি। একটি হচ্ছে তীক্ষ্ণতা, তীব্রতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। তীব্রতা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে শব্দ যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়, ওয়াট পার মিটার স্কোয়ার, যেটাকে ইন্টেন্সিটি বলে। আমরা এটা জেনে আসছি বা আগেও পড়েছি। শব্দের তীব্রতা, শব্দ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে কিন্তু শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি বলে। তো এটাকে ওয়াট পার মিটার স্কোয়ার বলে। তীক্ষ্ণতা হচ্ছে শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা কোন সুর চড়া বা কোন সুর চিকন মোটা সেগুলো বোঝা যায়, সেগুলো হচ্ছে তীক্ষ্ণতা। আর গুণ বা জাতি যে বৈশিষ্ট্য দ্বারা একাধিক সুরের মিশ্রণ বা স্বরের মিশ্রণ থেকে সুরগুলোকে পৃথক করা যাবে সেগুলো হচ্ছে কি তীক্ষ্ণতা। তাহলে শব্দের একটি সুশ্রাব্য শব্দের একটি বৈশিষ্ট্য হচ্ছে গুণ বা জাতি, যে বৈশিষ্ট্য দ্বারা আমরা কি করব, সুরগুলো থেকে পৃথক করতে পারবো, স্বরগুলো থেকে সুরগুলোকে পৃথক করতে পারবো। যেমন একটি তো শব্দের বা সুর হচ্ছে, তো তবলার সুর হচ্ছে, হারমোনিকের সুর হচ্ছে, মানে এই গিটারের সুর হচ্ছে, যেই সুরগুলো থেকে আমরা এগুলো পৃথক করতে পারবো সেটাকে বলা হচ্ছে তীক্ষ্ণ। তাহলে শব্দের এই বৈশিষ্ট্যগুলো দ্বারা আমরা সুরযুক্ত বৈশিষ্ট্য দ্বারা আমরা শব্দগুলোকে পৃথক করতে পারি। তাহলে শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা বিভিন্ন সুরগুলো থেকে পৃথক করা যায় সুরগুলোকে, সেগুলো হচ্ছে গুণ বা জাতি। কোন সুর চড়া বা চিকন বা মোটা সেটাকে পৃথক করার জন্য তীক্ষ্ণতা, আর হচ্ছে তীব্রতা হচ্ছে শব্দটি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কী পরিমাণ শক্তি প্রবাহিত হবে। এখন এই বিষয়গুলো আমরা একটু জেনে রাখবো। তারপরে আরেকটি বিষয় জানতে হবে, সেটি হলো অষ্টক। অষ্টক কী? শব্দের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি অষ্টক। তাহলে একটি সুরের কম্পাঙ্ক যদি অপর একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয়, একটি সুরের কম্পাঙ্ক যদি অপর একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তবে তাকে এক অষ্টক বলে। তবে তাদের প্রথমটিকে কম্পাঙ্ককে দ্বিতীয়টির কি বলা হচ্ছে এক অষ্টক, দ্বিতীয়টির এক অষ্টক। তাহলে যেমন মনে করে একটি হচ্ছে 256 হার্টজ, এটা মনে করি, তাই এটার দ্বিগুণ হচ্ছে কি 512 হার্টজ, যদি ধরে নাও 512 হার্টজ কম্পাঙ্ক। এই দুইটি সুরের কম্পাঙ্ক, প্রথমটির কম্পাঙ্ক দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টির কম্পাঙ্ক প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটিকে দ্বিতীয়টির এক অষ্টক বলবো। তাহলে এইটাকে দ্বিতীয়টির এক অষ্টক, প্রথমটিকে বলা হচ্ছে দ্বিতীয়টির এক অষ্টক। তাহলে কোনো সুরের মধ্যে বা দুইটার শব্দের কম্পাঙ্ক যদি প্রথমটির কম্পাঙ্ক দ্বিগুণ যদি দ্বিতীয়টির কম্পাঙ্ক হয়ে যায়, ঠিক আছে, তাহলে এইটাকে তখন আমরা এই এক অষ্টক বলবো, প্রথমটিকে দ্বিতীয়টির এক অষ্টক। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলি যে কোনো একটি সুরের কম্পাঙ্ক যদি অপর একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয়, কোনো একটি সুরের কম্পাঙ্ক অপর একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয়, তাহলে প্রথমটির কম্পাঙ্ককে দ্বিতীয়টির এক অষ্টক বলা হবে। এটা আশা তোমরা একটু জেনে রাখবে, আশা তাহলেই পারবে, এটা কোনো বিষয় না, সংজ্ঞাটি জেনে রাখবে একটি সুরের কম্পাঙ্ক অপরটির দ্বিগুণ হলে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে সুর বিরাম। সুর বিরাম এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। সুর বিরাম হলো দুইটি
সুরের কম্পাঙ্কের অনুপাতকে সুরবিরাম বলে। দুইটি সুরের কম্পাঙ্কের অনুপাতকে সুরবিরাম বলে। ধরে নাও এ বি সি ডি চারটি সুর, এই চারটি সুরের কম্পাঙ্ক N1 N2 N3 N4 ধরে নিলাম। চারটি সুরের কম্পাঙ্ক কি? N1 N2 N3 N4। এখন সুরবিরাম বলছে দুইটি সুরের কম্পাঙ্কের অনুপাতকে সুরবিরাম বলে। তাহলে বি আর যদি এ নাও, বি এর সুরবিরাম কি? বি এর সুরবিরাম হচ্ছে N2 ভাগ কি N1। বি আর এ যদি নেই তাহলে কি N2 ভাগ N1 হবে। এরপরে সি আর ডি নাও, সিডি এর সুরবিরাম কি হবে? তাহলে সিডি যদি পরপর নেই তাহলে, বা সিবি নিতে পারো, সিবি নিয়ে যে কোনো একটা কম্পাউন্ড নিলে হবে। সিবি যদি নেই তাহলে সিবিটা হচ্ছে কি N2, সি হবে N3 ডিভাইড বাই কি N2। এরপরে ধরে নাও হচ্ছে সিডি বা ডিসি যে কোনো একটি সুরের কথা যদি আমরা চিন্তা করি তাহলেই হবে। বা আরেকটি লেখো ডিসি এর সুরবিরাম, তাহলে N4 বাই কি N4 বাই N1 N3 হবে N4 বাই N3। তো ডি এর জন্য N4 আর সি এর জন্য কি N3। তো এই যে বিষয়গুলো এইটা আমরা জানবো। এই অবস্থায় এখন যদি চিন্তা করো যে শুধু আমরা বের করব হচ্ছে কি DOA এর সুরবিরাম। DOA এর সুরবিরাম কি আসবে বলো তো? N4 বাই N1 আসবে না? N4 বাই N1। এখন এইগুলোকে যদি আমি গুণ করে দেই, BA CB তারপর CD তিনটা মাঝামাঝি তিনটা আছে, এগুলোকে যদি গুণ করে দেই তাহলে N2 বাই N1 ক্রস N3 বাই N1 ক্রস N4 বাদ কি আসবে N3। তাহলে ক্যালকুলেশন করে কাটাকাটি যাবে। দেখো এখানে আমি কোনটা লিখলাম, সিবি হচ্ছে লিখেছি N3 ভাগ N2, এইটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, ক্যালকুলেশন করে আসে কি N4 ভাগ N1। তারপরে লক্ষ্য করো ABCD, প্রথমটি এ এবং শেষেরটি কি ডি। এইভাবেও আমরা লিখতে পারি যে কোনো দুইটি শব্দের সুরবিরাম হচ্ছে এই যে ভিতরের কম্পাঙ্কের অনুপাত, সুরবিরামগুলোর কিন্তু গুণফলের সমান, ভিতরে যে সুরগুলো থাকবে তাদের কম্পাঙ্কের সমান, অর্থাৎ দুইটি শব্দের সুরবিরাম এদের মধ্যবর্তী সুরবিরামগুলোর গুণফলের সমান। এটি একটি সম্পর্ক আসে MCQ দিয়ে। দুটি শব্দের সুরবিরাম এদের মধ্যবর্তী শব্দের সুরবিরামগুলোর গুণফলের সমান। ক্যালকুলেশন করে তুমি যে কোনো চারটি নাও না কেন, ABCD, আমি A আর D বের করব। A আর D বের করতে গেলে মাঝেরগুলোর সুরবিরাম সেটিকে তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে। যেমন BA তারপর BC CD, এই জিনিসগুলো BC তারপরে CD, তাহলে এই জিনিসগুলোকে বের করলে আমরা কি করব? B এর সাথে BC, আবার C এর সাথে কি D। তো এই বিষয়গুলোকে ক্যালকুলেশন করে আমরা কি মাঝের গুণগুলোকে, সুরবিরামগুলোকে বের করতে পারি। তা আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। সুরবিরাম হলো দুইটি শব্দের যে কম্পাঙ্কের অনুপাত, দুইটি শব্দের কম্পাঙ্কের অনুপাতকে সুরবিরাম বলে। তবে দুইটি শব্দের কম্পাঙ্কের যে অনুপাত সুরবিরাম, এই সুরবিরাম দুইটি এদের মাঝের কম্পাঙ্কেরগুলোর অনুপাতকে, বা মাঝের কম্পাঙ্কগুলোর যে অনুপাত হবে, যে সুরবিরাম হবে, সবগুলোর গুণ করলে যে সেই মানগুলো কিন্তু পাওয়া যাবে। তাহলে একটু জেনে রাখবে, সমস্যা নাই, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখো আরেকটি বিষয় হচ্ছে ত্রয়ী জিনিসটা কি? তিনটি শব্দের কম্পাঙ্ক যদি 4:5:6 হয় তাহলে তখন তারা একটি নতুন সুরযুক্ত শব্দের সৃষ্টি করে। তাহলে তিনটি শব্দের কম্পাঙ্ক যদি 4:5:6 হয় তখন এই তিনটিকে একত্রে মানে ত্রয়ী শব্দ বা ত্রয়ী বলা হয় আর কি। ঠিক আছে, যেমন আমরা ধরি 256 হার্টজ, 512 হার্টজ ধরতে পারবো, 320 হার্টজ, আরেকটি হচ্ছে নাও 512 হার্টজ। এইদের অনুপাত কিন্তু 4:5 কত আসবে? 6। তাহলে 4:5:6 আসলে এটাকে বলা হচ্ছে ত্রয়ী। তাহলে এটা সা, পা, তারপরে গা, এগুলো আমরা যেগুলো সুরযুক্ত বৈশিষ্ট্য যেগুলো করি সেগুলো আর কি, সা গা পা আর কি, সা গা পা। তাহলে তিনটি শব্দের বৈশিষ্ট্য বা তিনটি শব্দের অনুপাত 4:5:6 হলে তারা একত্রে মিলিত করে একটি সুমধুর শব্দ সৃষ্টি করে। এই সুমধুর শব্দ সৃষ্টি করাকে বলা হচ্ছে কি? ত্রয়ী। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আর একটা মেলোডি নামে একটা শব্দের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, মেলোডি জিনিসটা কি? মেলোডি হচ্ছে কতগুলো শব্দ যদি একের পর এক ধ্বনিত হয়ে একটি সুমধুর শব্দ সৃষ্টি করে, কতগুলো শব্দ
একের পর এক ধ্বনিত হয়ে যদি একটি সুমধুর শব্দ সৃষ্টি করে তাকে মেলোডি বলে। কতগুলো শব্দ একের পর এক ধ্বনিত হবে হয়ে যদি একটি সুমধুর সৃষ্টি করবে তাকে পরস্পর একটি মেলোডি বলে। এটা তোমরা একটু জেনে রাখবে, সংজ্ঞাটির জন্য লাগে আর কি এই বিষয়গুলো। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরেকটি হলো সুরাষ্টক। সুরাষ্টক একটু জানতে হবে নৈবেত্তিকের জন্য। সুরাষ্টক, বিভিন্ন সুরাষ্টকগুলো কি বা সুর অষ্টক যেটাকে বলে। তো কোনো অষ্টকের অন্তর্গত 8টি সমসংগতিপূর্ণ সুরকে, কোনো অষ্টকের অন্তর্গত 8টি সমশক্তি বা সমসম্পন্ন সমসংগতিপূর্ণ যে শব্দগুলোকে সেটাকে সুরাষ্টক বলে। বা নিচের কয়েকটি সুরবিরামের নাম দিতে পারো বা সুরবিরামগুলো অনুপাত, যেহেতু আমরা এই সুরাষ্টকগুলো সুরবিরাম থেকে আসে আর কি। তো সুরবিরামটা শিখছি যে 2টি সুরের কম্পাঙ্কের অনুপাত হচ্ছে সুরবিরাম বলে। তো এই অনুপাতগুলোর এক একটি নাম আছে। কয়েকটি সুরবিরামের নাম দেখো, যেমন সুরবিরাম, এই সুর অষ্টকগুলো সুরবিরাম হিসেবে অন্তর্ভুক্ত করবে। সুরবিরামের নাম বা সুরবিরাম, আচ্ছা আমি দেখাচ্ছি। সুরবিরাম, ঠিক আছে। আর এগুলো কি নাম দাও। তাহলে যেমন প্রথমটা যদি হয় 1:1 যদি সুরবিরাম হয় তাহলে এটাকে সমনায়ন বলে। সমনায়ন, তাহলে সমনায়ন বা সমায়ন বলতে পারো। সমায়ন, ঠিক আছে, এটাকে সমায়ন। এরপরে যদি আমরা দিই 2:1কে বলতে পারো অষ্টক। যেহেতু আমরা জানি অষ্টক বলা হচ্ছে কি যে প্রথমটির সম্পাঙ্ক দ্বিতীয়টির দ্বিগুণ হলে তাহলে সেটাকে বলা হচ্ছে কি অষ্টক। এরপরে 3:2 হলে পঞ্চম, 3:2 হলে পঞ্চম বলতে পারবো। 4:3 হলে চতুর্থক আর কি বলাতে পারো, চতুর্থক। এলএমসিকিউ এর জন্য থাকে এটা যে বেশি ইম্পর্টেন্ট। 5:3 হলে গুরুতীর্ষক, আর 6:5 হলে লঘুতীর্ষক। তাহলে এই যে জিনিসগুলো এগুলো একটু তোমার এমসিকিউ এর জন্য প্রয়োজন, সেই জন্য এগুলো ভালো করে একটু জানতে হবে। 1:1 সমায়ন, 2:1 অষ্টক, 3:2 হলে পঞ্চম, 4:3 হলে চতুর্থক, 5:3 হলে গুরুতীর্ষক, 6:5 হলে লঘুতীর্ষক। এরপরে একটি বিষয় দেখো যে আরও হচ্ছে যদি শেখো তাহলে সেটা হচ্ছে 5:6 হতে পারে। 5:6 বা 5:3 যেহেতু আমরা প্রযোজ্য করছি, 5:3কে লিখেছি আমরা গুরুতীর্ষক। আর গুরু ষষ্ঠকও বলতে পারো। 5:4 হবে, এখানে 5:4 হবে গুরুতীর্ষক, 5:4। আর 5:3 হলে গুরু ষষ্ঠক, 5:4 হলে। এরপরে 8:5 হলে 8:5 হলে লঘু ষষ্ঠক। আর মোটামুটি এগুলো জানলে হবে, এগুলো লাগবে না এর বাইরে। এরপরে 9:8 হলে গুরু সুর আছে। 9:8 গুরু সুর বলতে পারো। আর 10:9 হলে লঘু সুর। 16:15 হলে অর্ধসুর। তো শিক্ষার্থীরা এই যে শব্দের বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ ভাগ এই ভাগগুলোকে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আসলে তোমাকে সুরবিরামগুলো কি এই পার্থক্য বা এই যে অনুপাতগুলো এগুলো কয়েকটি জেনে নিবা। যেমন তোমার তো চতুর্থক, এটা নৈবেত্তিকে আসে, গুরুতীর্ষক, লঘুতীর্ষক এগুলো একটু আসে। এই যেগুলো গুরু ষষ্ঠক এগুলো কত অনুপাত কত হলে তার কী নাম হবে, এই জিনিসগুলো একটু আসে পরীক্ষায়। তো এগুলো তোমরা একটু জেনে নিবে। এরপরে আমরা যেহেতু টানাতার বা বিষয়গুলো জেনেছি, কয়েকটি মেলডি বা ষষ্ঠক অনুপাত এগুলো একটু জানবো। ষষ্ঠক, গুরু ষষ্ঠক, লঘু ষষ্ঠক এগুলো একটু জানবো। তাহলে এখন দেখো অর্কেস্ট্রা একটি বিষয় আছে। অর্কেস্ট্রা কি? অর্কেস্ট্রা হচ্ছে যখন অনেকগুলো বাদ্যযন্ত্র একসঙ্গে বাজিয়ে একটি সমতান বা একটি মেলডি মানে কতগুলো সুরকে একত্রে কিন্তু বাজালে একটি সুরযুক্ত শব্দ সৃষ্টি হবে, সেটা হচ্ছে মেলডি। তাহলে এই জন্য যখন অনেকগুলো বাদ্যযন্ত্র একসঙ্গে বাজিয়ে একটা সমতান সৃষ্টি করা হলে সেটাকে বলে অর্কেস্ট্রা।
তাহলে অনেকগুলো বাদ্যযন্ত্র বাজিয়ে একটা সুরযুক্ত শব্দ সৃষ্টি করালে এটাকে বলা হচ্ছে কি অর্কেস্ট্রা। তো অর্কেস্ট্রা একটু জেনে রাখবে, সংজ্ঞাটি প্রয়োজন, যে যখন অনেকগুলো বাদ্যযন্ত্র একসাথে বাজাবো তখন যে সুর সৃষ্টি হবে বা সেটাকে বলা হচ্ছে কি অর্কেস্ট্রা। আর সলো হচ্ছে একটি মাত্র বাদ্যযন্ত্র বাজালে যে সুরের সৃষ্টি হবে সেটা হচ্ছে সলো। সলো হবে কি একটি মাত্র বাদ্যযন্ত্র বাজালে যে সুরের সৃষ্টি হবে, একটিমাত্র বাদ্যযন্ত্র বাজালে যে সুর পাওয়া যাবে সেটি হচ্ছে কি সলো। যেমন আমরা বলতে পারি শুধু গিটার অথবা হারমোনিয়াম, এগুলো এক একটি শব্দ যদি বাজাই তাহলে বাজিয়ে যে সুরযুক্ত বা যে সুরটা পাওয়া যাবে সেটা হচ্ছে সলো। আর অনেকগুলো শব্দকে একত্রে বাজিয়ে বা অনেকগুলো বাদ্যযন্ত্রকে একসাথে বাজিয়ে যে সুর পাওয়া যাবে সেটি হচ্ছে কি অর্কেস্ট্রা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো একটু মুখস্থ রাখতে হবে, যেহেতু খুব সংক্ষিপ্ত প্রশ্ন জ্ঞানমূলক হিসেবে আসে। এই বিষয়গুলোকে নোট করে একটু জানে রাখতে হবে, তাহলে তোমরা আশা করি যে সংজ্ঞা বা কোনো জ্ঞানমূলক প্রশ্নগুলোতে আশা করি সমস্যা হবে না। তো আমরা এরপরে নেক্সট আরেকটি অংশ করতে চাচ্ছি, কারণ একদিনে বা এক অংশে বেশি আপলোড করা যায় না, এই জন্য আমরা এই যে টানাতারের আরেকদিন অর্থাৎ তরঙ্গের গাণিতিক সমস্যাগুলো বিস্তারিতভাবে আর আরেকদিন কী করব আলোচনা করব। তো আজকে এই যে বিষয়গুলো একটু নোট করবে এবং এগুলো পড়াশুনো করবে, এগুলো সম্পর্কে একটু জানবে, তাহলে বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমরা আবার পরবর্তী ক্লাসে হাজির হব, সেদিনের অপেক্ষায়। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।